আপনি কি জানেন বাংলাদেশে এমন একজন ছিল যার অপরাধ, ভয়াবহতা এবং নিষ্ঠুরতার আতঙ্কের জন্ম দিয়েছিল? আজ আমরা খুলনার নিষ্ঠুর সিরিয়াল কিলার এরশাদ শিকদারের জীবন এবং অপরাধমূলক কার্যকলাপের গভীরে প্রবেশ করব। যে মানুষ তার ক্ষমতা বজায় রাখতে 250টিরও বেশি মানুষের জীবন শেষ করেছিল, কিভাবে রাজনৈতিক প্রভাব এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলেছিল একটি অপরাধ সাম্রাজ্য, তার গ্রেপ্তার, বিচার এবং মৃত্যুদণ্ড কিভাবে শেষ হলো এই ভয়াবহ অপরাধের অধ্যায়। জানুন কেমন ছিল এরশাদের খুনের ভয়ঙ্কর পদ্ধতি এবং কিভাবে তার ত্রাসের রাজত্ব শেষ পর্যন্ত শাস্তি পেল। এরশাদ শিকদারের জন্ম হয়েছিল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার পিতার নাম ছিল বন্দে আলী। 25শে আগস্ট 1966 থেকে 67 সালে তিনি তার জন্মস্থান নলছিটি থেকে খুলনায় চলে আসেন। খুলনায় আসার পর এরশাদ সেখানে কিছুদিন রেলওয়ে স্টেশনে পুলিশ সহযোগী হিসাবে কাজ করেন। সেখান থেকেই ধীরে ধীরে রেল লাইনের পাত চুরি করে বিক্রি করত এমন দলের সাথে যোগদান করেন। পরবর্তীতে তিনি তাদের নিয়ে নিজেই একটি দল গঠন করেন এবং এলাকায় রাঙ্গাচোরা নামে পরিচিত হন। 1976 থেকে 77 সালে তিনি রামদা বাহিনী নামে একটি দল গঠন করে, যারা রেলওয়ে স্টেশন এবং ঘাট এলাকায় চুরি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত। এই রামদা বাহিনী নিয়েই এরশাদ 1982 সালে 4 ও 5 নম্বর ঘাট এলাকা দখল করেন। বিভিন্ন মাধ্যমে এরশাদের 6টি বিয়ের কথা জানা গিয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম। 1973 সালে তিনি খোদেজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সানজিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়, যাকে তিনি তার বিলাসবহুল স্বর্ণ কমলে এনেছিলেন। এছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেসা এবং যাত্রা দলের নায়িকা পাইকগাছা দুর্গা রানীর কথা জানা যায়। এছাড়াও নূরে আলমের সাক্ষ্যমতে তার স্ত্রী হীরাকেও এরশাদ নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। 1982 সালে এরশাদ শিকদার রাজনীতিতে প্রবেশ করে। রাজনীতিতে প্রবেশ করার পর এরশাদ আরও ক্ষমতাশালী হয়ে ওঠেন। 1984 সাল থেকে 1986 সাল পর্যন্ত তিনি খুলনা রেলওয়ের সম্পত্তি দখল, জোরপূর্বক অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হন। 1991 সালে তিনি 4 নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফকল মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করেন এবং বরফ কলের দখল করেন। সকল ব্যবসায়ীদের তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন। এছাড়াও জানা যায় তিনি তার বরফ কলটিকে নির্যাতন কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন। দিনভর সেখানে মানুষের কোলাহল, সন্ধ্যা নামতেই থাকত নিস্তব্ধতা। স্বল্প আলোয় গায়ে কাটা দেয় একটি ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো বরফ কলে। শুধু একটি কক্ষ থেকে মানুষের আত্মচিৎকার ভেসে আসতো। হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরেছিল এরশাদ শিকদার। আর একজন বড় হাতুড়ি দিয়ে পায়ের উপর পিটিয়ে যাচ্ছেন অবিরাম। পা থেতলে গেছে, চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে দুই পায়ের হাড়। হাতুড়ি রেখে মানুষরূপী দানব এরশাদ শিকদার ধীরে সুস্থে একটি রশি নিলেন, রক্তাক্ত যুবকের গলা পেঁচিয়ে ধরে টান দিলেন। যুবকটির নড়াচড়া তখন বন্ধ হয়ে গেল। নাক, মুখ এমনকি চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল। মানুষরূপী দানবটি মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত হলেন প্রাণ নেই। তারপরেও তিনি ঠান্ডা হলেন না। হঠাৎ মেঝের উপর পড়ে থাকা যুবকটির বুকের উপর দাঁড়ালেন এবং লাফাতে শুরু করলেন। পাঁজর ভাঙার শব্দ হলো, শান্ত হলেন তিনি। এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন এরশাদ। যুবকের লাশটি জমাট বাঁধা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হলো ভৈরব নদীতে। শতাব্দীর ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের খুনের নিজস্ব কৌশল এটি। ঠিক এভাবেই তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার হাতের মুঠোয় থাকত জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা বাহিনী। যাকে পথের কাঁটা মনে করেছেন তাকেই তিনি হত্যা করেছেন। এরশাদের বিরুদ্ধে 66টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আনেন
তার এক সময়ের সহযোগী এবং পরবর্তীকালে রাজসাক্ষী নূরে আলম। নূরে আলম 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতের জবানবন্দি দেন। নূরে আলম আরও সাক্ষ্য দিয়েছেন যে এরশাদের কাছে 70টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যদিও তার স্বর্ণকমল নামে খ্যাত বাড়িতে একটি মাত্র অস্ত্র উদ্ধার করা হয়। 1999 সালের নভেম্বরে গ্রেপ্তার হন ঈশ্বর শিকদার। তখন তার নামে 43টি মামলা বিচারাধীন ছিল। এই অধিকাংশই হত্যা মামলা। নিম্ন আদালতের বিচারে 60টি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় এবং 4টি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং 2004 সালে 10 মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে টুটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এরশাদের অপরাধের পরিণতি এবং বিচার প্রক্রিয়া বাংলাদেশে এক ভয়াবহ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। এরকম যদি আরও ভিডিও চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন।